যখন এট ফার্স্ট যে টিচারের কাছে আমি টেন্স শিখছিলাম, যে টিচারের কাছে আমি পড়ছি সর্বপ্রথম টেন্স শিখছি, উনি আমাকে শিখিয়েছিল যে টেন্স মানে হচ্ছে টাকা। টেন্স মানে কি বলতো? টাকা। তোমরা যেরকম অবাক হইছো, কারণ টেন্স মানে তো সময়। তোমরা জানো সবাই টেন্স মানে কি? কাল বা সময়। কিন্তু স্যার আপনি টাকা বলতেছেন। টাকা স্যার আমাকে এই উদ্দেশ্যে বুঝিয়েছিল যে টাকা হইলে আমার কাছে যদি টাকা থাকে পকেটে, আমি বাজারে গিয়ে আমি যা মন চাইতে কিনতে পারবো না? ঠিক আছে না? ঠিক গ্রামারে যে নাকি টেন্সটাকে আয়ত্ত করতে পারবে, টেন্সটা ভালোভাবে শিখতে পারবে, সে যা মনে চায়, যেভাবে মনে চায়, সে ইংলিশে প্যারাগ্রাফ আসুক, লেটার আসুক, অ্যাপ্লিকেশন আসুক, যাই আসুক, তুমি মানে ইংলিশ লিখতে পারবা। বিলিভ মি, তুমি এই টেন্সটা যদি আমি যেভাবে ক্লাসটা করাবো, টেন্সের পুরো ক্লাসটা যদি করো, তুমি নিজেই তুমি আজকেই বুঝতে পারবা যে তুমি বাংলা তো আমরা সবাই জানি আমরা বাঙালি, বাংলা কথার আগে তুমি ইংরেজিতে নিজেই লিখতে পারবা, যদি তোমার দুটো জিনিস জানা থাকে, ওয়ার্ডটা জানা থাকে আর ভার্বের ব্যবহারটা জানা থাকে। ঠিক আছে? তাহলে আমরা টেন্সটা নিয়ে আজকে একদম শুরু থেকে একদম রুট লেভেল, যেখানে তোমরা 1 2 এর মতো পড়ছো, ক্লাস 1 2 3 তে যখন পড়ছো, যেভাবে শিখিয়েছিল আমি ওইখান থেকে ধরছি তোমাদের, যাতে কারো কোনো সমস্যা না থাকে। তারিয়ান, টেন্স কাকে বলে এটা আমরা শিখবো আগে। হ্যাঁ, কাজ করার সময়কে টেন্স বলে। বলো তো কি লিখছি আমি এখানে? কাজ করার সময়কে। হ্যাঁ, এখন ধরো তুমি আমার কাছে পড়তেছো, এখন আমার কাছে তুমি যে সময়টায় পড়তেছো, এইটা সময় না, এটা এই সময়টাকে টেন্স বলে, সোজা কথা। আচ্ছা, এবার আসো, টেন্স কত প্রকার? বলো তো টেন্স কত প্রকার? আনাফ 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান। আর পাস্ট মানে কি বলতো? অতীত। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। আচ্ছা, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা যে প্রেজেন্টের কথা আলোচনা করি, ওইগুলো বাদ। আরিয়ান, প্রেজেন্ট টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে না? এখন যদি আমি বলি যে পাস্ট টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে? সেম 4 ভাগে। কি কি বলতো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে যদি জিজ্ঞেস করি যে ফিউচার টেন্সটা কত ভাগে ভাগ করা হয়েছে, ওইভাবে তোমরা বলবা যে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক না? ফিউচার দিয়ে বলবা 4টাকে। এতটুকু বুঝতে পারছি আমরা সবাই প্রকারভেদটা? আচ্ছা, আমরা শিখবো যে এই টেন্স যে ভাগ করা হয়েছে, আজকে আমরা শিখবো প্রেজেন্ট যে টেন্স, এই প্রেজেন্ট টেন্সকে তো 4 ভাগে ভাগ করেছি জামিল। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিটটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং একদম চ্যালেঞ্জ করে দিলাম এইচএসসি পর্যন্ত, একদম এইচএসসি পর্যন্ত তোমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়া এই এস এর রুলসটা যে এখন যেটা শিখাবো, এই রুলসটা সারা জীবন আসবে, সারা জীবন, 6 থেকে ধরে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত। আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আগে তো যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলায় চিনতে হইব। আমি বাংলায় না চিনি আমি ইংলিশে কিভাবে মিল করবো, তাই না? তাহলে বাংলায় কিভাবে চিনবো? একদম ইজি ভাবে শেখাচ্ছি যে যখন কোনো সেন্টেন্সের, কোনো বাক্যের শেষে এই ওয়ার্ড অক্ষরগুলো পাইবা, যখন তুমি কোনো বাক্যের শেষে, কোনো সেন্টেন্সের শেষে বাংলায় তুমি এই অক্ষরগুলো পাবা, তখন মনে রাখবা যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি কি সেগুলো বলো তো? অন্ত্যেষ্টিয়, রস্যই, তারপর কি এ ইত্যাদি। যেমন আমি এক্সাম্পল দিয়ে দিছি, আমি বল খেলি। যে স্যার আপনি তো ল দিচ্ছেন, এখানে তো ল নাই। আমি বল খেলি, ই লাস্টে কি ই আছে না? এই যে তার মানে কি? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা বই পড়ে, এ এই যে আছে, টানটা দিতেছে কি? তারা বই পড়ে, একার আছে। আচ্ছা, সেই স্কুলে যায়, কি আছে? অন্ত্যেষ্টিয় আছে। বুঝতেছো তোমরা? বাংলাটা বুঝতেছো? আচ্ছা, আহনাফ বল খেলে, এ আছে আহনাফ, এখানে কি বলতো? ওই যে আছে। ক্লিয়ার? আমি ভাত খাই, আমি স্কুলে যাই, লাস্টে কি? রস্যই আছে। এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা? আচ্ছা স্যার, আমরা তো বাংলা জানলাম, আমরা বাংলা আগেও পারি হয়তো বা, বাট ইংলিশে কিভাবে করব? ইংলিশে করার একটা সূত্র আছে। অঙ্ক যেমন করো তোমরা সূত্র দিয়া, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে একটা সূত্র দিয়া সাজাইতে হয়। সেই সূত্রটা কি? আমার সাথে সাথে সবাই বলবা। হ্যাঁ, আমি বলবো, তোমরা আমার সাথে সাথে বলবা, জোরে বলবা। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আমার বলো সাবজেক্ট, ভার্ব 1, অবজেক্ট। আমার বলো। এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা? ঠিক আছে তো? সবাই এবার নিজের নিজের একবার বলো তো জোরে। আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস তোমাদের হয়তো বা খটকা লাগতে পারে যে স্যার এখানে ভার্ব 1 লিখছেন। হ্যাঁ, 3টা রূপ আছে। সেটা কি কি আরিয়ান? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আজকে এতটুকু, আজকের ক্লাসের মধ্যে এতটুকু বোঝো যে প্রতিটা ভার্বের, যেমন ভার্ব কি? রিডত পড়া,
অর তিনটা রূপ আছে, প্রেজেন্ট রূপ আছে, পাস্ট রূপ আছে, পাস্ট পার্টিসিপল রূপ আছে। আমরা এত কঠিন করে মনে রাখার দরকার নেই, আমরা ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 করব। আচ্ছা, যাই হোক, আমরা পরে বিস্তারিত আলোচনা ভার্বের ক্লাস যখন করব তখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এই টেন্সের সূত্রগুলো বুঝি। তো সাবজেক্ট ভার্ব 1, তারপর কি বাচ্চারা অবজেক্ট। আচ্ছা, কিন্তু দেখো লাল কালিতে লিখে দিছি কিন্তু, তার মানে এটা ইম্পর্টেন্ট এখানে খেলাটা। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন, তার মানে কি এখানে একটা পারসন আছে, এই পারসন নিয়ে তাহলে আমরা আলোচনা করতে হইব। এই দেখো পারসন কয় প্রকার, কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলা? আমি দিয়া যা বুঝায়। জুনে ফার্স্ট পারসন কোনগুলা? আমি দিয়া যা বুঝায় ওগুলো দিয়েছে ফার্স্ট পারসন। সাইডটা एग्जांपल দেন, যেমন আই, এটার অর্থ কি? আমি। তারপর কি বলতো বাচ্চারা? উই, আমরা। তারপর কি? আওয়ার। ভেরি গুড। এই আওয়ার মানে আমাদের, এটার মধ্যে কি আমি আছি, মানে আমি যে শব্দগুলোর মধ্যে আছে ওগুলো দিচ্ছে ফার্স্ট পারসন। তারপরে সেকেন্ড পারসন মানে কি বলতো? তুমি দিয়া যেগুলো বোঝায়, ইউ আর হচ্ছে ইউ। ভেরি গুড। আর থার্ড পারসন তার মানে কি? পৃথিবীতে আল্লাহ যা আছে, কুকুর, বিড়াল, ছাগল, ঠিক আছে, যা আছে এভরিথিং ইজ থার্ড পারসন। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আমরা তো থার্ড পারসন চিনা ফেলাইলাম। সিঙ্গুলার কাকে বলে? এক বচন, মানে সেটা থার্ড পারসন হইলে হইব না, কিন্তু সিঙ্গুলার হইতে হবে। যেমন ধরো হি, এই হি শব্দটা তোমাদের মধ্যে পড়ে পড়ছে, তার মানে অবশ্যই থার্ড পারসন। হি অর্থ কি? সে। সে মানে কি? আর ইয়ান একজন। সে মানে কি? সে বল খেলে, তার মানে একজনে বল খেলতেছে, এটা একজন, সিঙ্গুলার। কিন্তু আমি যদি বলি দে, তাও কি দে, এটা তো এই তিনটা এবং এই দুইটাই পাঁচটার মধ্যে পড়ে না, তার মানে থার্ড পারসন। কিন্তু এটা কি সিঙ্গুলার? তার দে অর্থ কি বলতো? তারা। দে অর্থ কি? তাহলে এটা একের অধিক, এজন্য এটা প্লুরাল। ঠিক আছে? আচ্ছা, সবাই কি এতটুকু বুঝতে পারছি আমরা? থার্ড পারসন সিঙ্গুলারটা সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে কি করতে হবে জানেন? ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। এর একটা ভেজাল, স্যার কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব? ভার্বের শেষে কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব? আমি এটাও সহজ করে দিচ্ছি তোমাদের, যে ইএসটা কখন যোগ করব। দেখো তো, আমি একদম লাল কালিতে লিখে দিচ্ছি যাতে তোমাদের চোখে পড়ে। যদি কোন ওয়ার্ডের শেষে এক্স থাকে, সিএস থাকে, ও থাকে, আই থাকে, বা এস থাকে ইত্যাদি, আরো অনেক এরকম আছে একটা, তো ওগুলোর শেষে আমরা সবসময় কি করে দিব বলতো? ইএস যোগ করে দিব। কি করে দিব? স্যার एग्जांपल দেখান। যেমন ধরো আমি বললাম টিচ, এটা একটা ভার্ব না? টিচ অর্থ শিক্ষা দেওয়া। তাহলে এখানে লাস্টে কি আছে? রায়ান, সিএইচ আছে। তাহলে আমাদের এখানে কি এস যোগ করা যাবে না, আমাদের কি করতে হবে? ইএস যোগ করতে হবে। সবাই কি বুঝতে পারছো? তারপর যেমন ধরো অক্স, লাস্টে কি আছে? এখানে কি এস যোগ করবা নাকি ইএস যোগ করবা? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা বলো তো, এখন রিড আছে, এখানে কি ইএস যোগ করবো নাকি এস যোগ করবো? কারণ লাস্টের অক্ষর হচ্ছে ডি, তা ডি যেহেতু আছে, আমি এখানে তো ডি আমি লিখিনি, তাহলে ইএস যোগ হবে না, তাও কি যোগ হবে? এস যোগ হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আমি একদম ভেঙে ভেঙে কিন্তু বুঝে গেছি। তাহলে আমরা একটু দেখি যে সূত্রটা দিয়ে কিভাবে এই বাংলাগুলোর ট্রান্সলেশন করা যায় ইংলিশে। একটা জিনিস খেয়াল করো, আমি বল খেলি, আমি, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট মানে যে কাজ করতেছে, বলটা যে খেলতেছে, আই। তাহলে আমি এখানে লিখতে পারি না আই, লাল কলম দিয়ে লিখে দিই না, লিখলাম। তারপর সাবজেক্ট বসে, এবার কি বলতেছে? জুনে ভার্ব বসাতে বলতেছে। ভার্ব কোনটা? যেটা কাজ করা বোঝায়। রেয়ান, ভার্ব কোনটা? যেটা দিয়ে কাজ করা বোঝায়। আনা, এখানে কাজ করা কোনটা বলো তো? হ্যাঁ, খেলি, তাহলে কি প্লে। তারপর কি বলতেছে? অবজেক্ট বসাতে বলতেছে। অবজেক্ট মানে কি? যেটা বাকি রইল। তাহলে অনব, তুমি তারা বসাই, সরি এটা না, তুমি আমি বসাইলাম, খেলিও বসাই দিছো, বাকি রইল কি? দেখো তো লেখাটা কি দেখা যায় কিনা, লেখাটা কি দেখা যায়? আচ্ছা, এবার সব তারা বল খেলে, সরি তারা বই পড়ে, তারা বই পড়ে। তারা ইংলিশ কি বলতো? ওকে। তারপরে এখানে ভার্ব কোনটা? আরিয়ান, পড়া। পড়া ইংলিশ কি? রিড। এবার বাকি হলো কি? ভেরি গুড। এখানে প্রশ্ন হচ্ছে, স্যার দে তো একটা থার্ড পারসন, কিন্তু এটা কি সিঙ্গুলার? শ্রমিক, সিঙ্গুলার হতে হবে, থার্ড পারসন হইতে হইব, সিঙ্গুলার হইতে। দুইটা শর্ত যখন পূরণ করব তখনই আমরা এস বাই এস যাব। যে এখন সেটা পাইবা, সে স্কুলে যায়, সে ইংলিশ কি? যেহেতু আমরা এখানে সবাই ছেলে আছি, আমরা হি ইউজ করি না, মেয়েরা থাকলে হি, শি।
আচ্ছা, যাওয়া ইংলিশ কি বলতো? এখন একটা জিনিস খেয়াল করো, হিটা কি আমি তুমির মধ্যে পড়ছে, তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে কি হবে জামিল? এস অথবা ইএস যোগ করব। আহানা বলো তো, এস যোগ করবো না ইএস যোগ করবো? কেন? কারণ ওয়ার্ডটা শেষে ও আছে এই জন্য, ঠিক না? তাহলে আমরা ইএস যোগ করে দিলাম, ঠিক আছে নীল? তারপরে কি বলতো, সে বসাইলাম, যায় বসাইলাম, এবার কি বসাবো? স্কুল। কোনো কিছুর দিকে যদি যাইতে চায়, কোনো কিছুর দিকে যাচ্ছে এরকম যদি বুঝায়, তখন কি বসে? তার আগে টু বসে, একটা প্রিপজিশন। এটা আপাতত মনে রাখো যে টু বসবে, বাট এটার ডেফিনেশন পরে আমি আলোচনা করে দিব। আহনাফ বল খেলে, আহনাফ বল খেলে, এখানে আহনাফ তাহলে সাবজেক্ট, খেলা ইংলিশ কি? আচ্ছা, আহনাফ এই শব্দটা ইয়ামিন আমি তুমির মধ্যে পড়ছে, এটা আইও না ইউ না, তার মানে কি থার্ড পারসন? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে? এখন শনি বলতে এস যোগ হবে না ইএস যোগ হবে? এই যে এখন কি আমরা এটার সাথে কি এস বা ইএস যোগ করব, তাই না? এস করব না ইএস করব, কারণ আমাদের ওয়াই তো এখানে আমাদের সূত্রের মধ্যে দিয়ে কি শনি। তার প্লেস, তাহলে আহনাফ লিখছি, খেলা লিখছি, তাহলে কি লিখবো এখন? বুঝতে পারছো তোমরা? মোটামুটি বুঝছো না সবাই?